দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। উচ্চকক্ষে পিআর সহ 4টি প্রশ্ন থাকবে গণভোটে। এসব বিষয়ে হ্যাঁ অথবা না উত্তর দেবেন ভোটাররা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্ধারিত হলো এসব অমীমাংসিত ইস্যুর। এদিকে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদিও এসব বিষয়ে বেজার রাজনৈতিক দলগুলো। জামায়াত বলছে একই দিনের গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এর মধ্যে রাতে দলের বৈঠক হয়েছে, সেখানে তারা এই বিষয়ে নিন্দা জানিয়েছে একই দিনে ভোট হওয়া এবং গণভোট নিয়ে। আর বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই সনদের লঙ্ঘন, সেই সঙ্গে পিআর নিয়ে করা হয়েছে জবরদস্তি। অন্যদিকে এনসিপি বলছে আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি দিয়ে জুলাই সনদ স্বাক্ষর করা প্রতারণা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে রাজনীতির ময়দানে ঐক্য যেন মরীচিকার মতো। প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই ঐক্যের সুর মিলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আজকে আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি গণসংশয়। শুরুতে যেতে চাই, একটু পরিচয় পর্ব আগে শেষ করে রয়েছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আছেন নাজিমুদ্দিন আলম, সাবেক এমপি বিএনপির। আমাদের সাথে আরও একজন অতিথি যোগ দিবেন, এস.এম. সাইফ মুস্তাফিজ, কিছুক্ষণের মধ্যে হয়তো যোগ দিবেন। আমি একটু শুরুতে যেতে চাই আব্দুল নূর তুষার আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, সেই ভাষণের মূল যে বিষয়গুলো নির্বাচন, গণভোট, পিআর এবং জুলাই সনদ, সব বিষয়ে তিনি আজকে পরিষ্কার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। তারপরও রাজনৈতিক দলগুলো বলা হচ্ছে অসন্তুষ্ট। তারা বলছে তারা বেজার, তারা খুশি না। তাহলে কাদেরকে নিয়ে তিনি কাজ করবেন? প্রধানরা যদি বেজার থাকে, অখুশি থাকে, তাহলে এতদিন কি আলোচনা, এবং তাদের সাথে নিশ্চয়ই আলোচনা করেই এই সমস্ত সিদ্ধান্ত হয়েছে, তাহলে এখন সবাই আমরা অসন্তুষ্ট কেন? এর মধ্যে জামাত নিন্দাও জানিয়েছে। অসন্তোষের অনেক কারণ আছে। আচ্ছা, এই কারণ তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যে কমিশনের প্রধান উপদেষ্টা নিজেই ছিলেন এবং উপপ্রধান ছিলেন তার অত্যন্ত প্রিয় ব্যক্তি আলী রিয়াজ। তার যে প্রিয়টা বোঝা যাচ্ছে যে ঐকমত্য কমিশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে উনি উপদেষ্টা পদমর্যাদা আবার বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন। এই সরকারের মেয়াদ আছে 3 মাস। এই 3 মাসও সরকারি বেতন আলী রিয়াজ সাহেব ছাড়তে পারেন না আর কি। এই 3 মাসও উপদেষ্টা পদমর্যাদায় তার থাকা লাগবে। তো এইটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে অত্যন্ত প্রিয় মানুষ, যেতে চাইলেও যেতে পারছেন না। এখন এই জটিলতাটা তৈরি করেছে ঐকমত্য কমিশন নিজে, কেননা ঐকমত্য কমিশন যখন আলোচনা করেছে তখন দলগুলিকে নোট অফ ডিসেন্ট দিতে দিয়েছে, এবং না দিতে পারার তো কোনো সুযোগও নাই, কেননা দলগুলির আদর্শ এবং নীতিমালায় পার্থক্য আছে। ফলে দলগুলি তো তাদের ভোটারদের কাছেও একইভাবে দায়বদ্ধ, এবং ভোটাররা বাংলাদেশের এই জনগণ। এই দলগুলি তো মূলত তাদের ভোটারদের মতামতকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, এবং সেই ভোটারদের মতামত নিয়ে তারা ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কাজ করে। নির্বাচিত হওয়ার পরে তারা সবার, কিন্তু নির্বাচিত হওয়ার আগে তো তারা দলের ভোটই পাবে, তারা তো আর সবার ভোট পাবে না। অতএব তাদেরকে দুই দিকেই এটি রক্ষা করতে হয়। ফলে দলগুলির কিন্তু আসলে আমি কোনো দোষ দেখি না। কিন্তু উনি আজকে যে কাজটি করেছেন সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছে আজকে তিনি একটি ঘোষণা দিয়েছেন, যে ঘোষণার মধ্যে মূলত 4টি মোটা দাগের প্রশ্নে গণভোট হবে। এই মোটা দাগের প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন লুকিয়ে আছে। যেমন প্রথমেই যেটা বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। কোন নির্বাচনকালীন সময়? নিশ্চয়ই এটা এই গণভোট হয়ে যাওয়ার পরবর্তী নির্বাচনকালীন সময়, কেননা গণভোট তো নির্বাচনের দিন হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে পরবর্তী যে নির্বাচন হবে। তাহলে এইটার জন্য তো আর আলাদা করে একটা প্রশ্নের দরকার ছিল না। জুলাই সনদে যে আছে সেই অনুযায়ী তো হওয়ার কথা। তাহলে এইটা অন্য একটা প্রশ্নের ভিতরে থাকতে পারত। এবং এই নির্বাচন কিন্তু আগের সংবিধানের অধীনেই হচ্ছে। তার মানে এরপরে বলা হচ্ছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ হবে। এই যে প্রাপ্ত ভোটের অনুপাত, এখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তারা বলেছিল যে তারা মনে করে আসন ভিত্তিতে এইটা হওয়া উচিত, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের পাওয়া আসন ভিত্তিতে এই উচ্চকক্ষে তারা তাদের পছন্দের ভোটের অনুপাতে ছিল না, সেটা তাদের না, জাতীয় ভোটের অনুপাতে ছিল না। তাহলে এইখানে বিএনপি নোট অফ ডিসেন্টকে তারা অবজ্ঞা করেছেন এবং সমমনা দলগুলির কে অবজ্ঞা করেছেন। তাহলে এই জায়গাতে কি হলো, একটা ডিসেন্টওয়ালা বস্তু চলে গেল জনগণের কাছে, হ্যাঁ বলে দিলে হ্যাঁ হয়ে যাবে। এরপরে যেটা করা হয়েছে, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি এবং ইত্যাকার আরো বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে
জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলি বাধ্য থাকবে। বুঝলাম বাধ্য থাকবে, 30টা কিন্তু প্রশ্ন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। বিজয়ী দলগুলি বাধ্য থাকবে কেন? ঐকমত্য কমিশনে অংশ নিয়েছে যারা, সকলেই বাধ্য থাকবে। কারণ বিজয়ী দলগুলি বাধ্য হলো, কিন্তু যারা বিজয়ী হলো না তারা তো বাধ্য না। তারা যদি রাস্তা আন্দোলন শুরু করে তাহলে তখন কি হবে? তাহলে তখন কি হবে? তার মানে এই প্রশ্নটার মধ্যে একটা গলদ আছে। আর দ্বিতীয় গলদ হচ্ছে এই প্রস্তাবে আরো 30টা প্রস্তাব আছে ভিতরে। এখন জনগণ এই 30টা কি ওই ঐকমত্য কমিশনের রিপোর্ট বের করে পড়বে? আপনি মনে করেন তো, যে লোকটা ব্যাটারি রিক্সা চালায়, যে লোকটা গ্রামে চাষ করে, যে লোকটা মুদির দোকান, যে লোকটা পড়তে জানে না, যে গৃহিণীর ইন্টারনেট কানেকশন নাই, কিংবা কাগজের দাম তো নিশ্চয়ই জানেন, এক পৃষ্ঠা কাগজের দাম এখন 2 টাকা। তার মানে এই 30টা প্রস্তাব পড়তে গেলে অন্তত 15 পৃষ্ঠা, 30 টাকা খরচ করতে হবে পকেট থেকে। এই বুকলেট কে ছাপাবে, কবে ডিস্ট্রিবিউট করবে, কে পড়ে পড়ে শোনাবে, কে তাদেরকে আবার এটা বুঝাবে? এক প্রস্তাবের পেটের ভেতরে 30টা প্রস্তাব, মানে এটা অনেকটা মুরগির পেটে অনেকগুলো ডিম থাকে না? আপনি দেখবেন যে ডিমওয়ালা মুরগি মারা গেলে ভিতরে অনেকগুলো ডিম থাকে, যেগুলো হয় না আর কি, ওইরকম ডিমওয়ালা প্রস্তাব। আর হচ্ছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তার মানে বাকি যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলি তারা প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবেন, অর্থাৎ যে দল যে প্রতিশ্রুতি দিয়েছে সেই দল সেটা পালন করবে। তাহলে কি দাঁড়াইলো? এই 30টা এবং আর কয়েকটা বাদ দিলে বাকিগুলা দলগুলির মর্জির কাছেই চলে গেল। তাহলে দলগুলা যদি তাদের মর্জি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে, তাহলে জুলাই সনদের অর্ধেক তো দলের ইচ্ছার কাছেই চলে গেল, জাতির কাছে থাকলো না। তার মানে জুলাই সনদের অর্ধেক বাতিল হইতেও পারে। কোন দল যদি মনে করে এই অর্ধেক আমার ইচ্ছা না, আমি বাস্তবায়ন করব না, আমার ইচ্ছা অনুযায়ী, তাহলে আমি করব না, তাহলে ওই সুযোগও তাদেরকে দিয়ে দেওয়া হলো। এবং এই কারণেই বিএনপি বলেছে যে উনি আসলে স্বাক্ষরিত জুলাই সনদের সাথে ওনার যে প্রস্তাব সেটার মিল নাই। সালাউদ্দিন সাহেব কিন্তু এটা বলেছেন। আর উল্টা দিকে জামাত বলেছে তারা নিন্দা জানাচ্ছে। নিন্দা জানায় উপায় নাই, কারণ তারা 5 দফা প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে একটা হচ্ছে গণভোট আগে হতে হবে, তারপর হচ্ছে নভেম্বর মাসে হয়ে যাইতে হবে। আচ্ছা, আমি একটু যেতে চাই, এখন তারা ঘেরাও দিয়েছিল না যমুনা, আমি তখন দেখার অপেক্ষা আছি যে 16 তারিখে তারা আসলে কোথায় যমুনা ঘেরাও করবে। আদৌ যদি যমুনা ঘেরাও করে, আমি নিশ্চিত যে আগের মতোই তাদের উপরে ঠান্ডা পানি ছিটানো হবে, তাদের মাথা ঠান্ডা রাখা হবে, তাদের জন্য চা নাস্তা পাঠানো হবে, এবং হাঁটতে হাঁটতে কেউ আবার প্রধান উপদেষ্টা দপ্তরে ঢুকেও যেতে পারবেন। তো এইগুলা হচ্ছে আগে থেকে ঠিক করা আন্দোলনের ব্যাপার। আমার কাছে মনে হয় যে এখন যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তাতে একটা জায়গায় শুধু আমরা অত্যন্ত আনন্দিত, সেটা হচ্ছে নির্বাচন হবে। এখন ওই নির্বাচনের দিন গণভোট না হইলেও নির্বাচন হবে, গণভোট হলেও নির্বাচন, সেটা একটু জানতে চাই। জনগণ নির্বাচিত সরকার আনবে, এবং সেটা যদি আনে, আপনি একটা কথা বলেছিলেন এটাতে শেষ করে, আপনি বলেছিলেন উনি তাহলে কাদের নিয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা? ওনার কাউকে নিয়ে কাজ করার দরকার নাই। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে উনি নিশ্চিতভাবে পরবর্তীতে কি করবেন সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কাউকে নিয়ে কাজ করার ওনার দরকার নেই, কারণ উনি কাদেরকে নিয়ে কাজ করেন আমরা তো দেখতেই পাচ্ছি। আলিরিয়াজ যেতে পারলেন না, আলিরিয়াজকে রেখে দিয়েছেন। নাজিমুদ্দিন আলম, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে এর মধ্যে জামায়াত ইসলামী তাদের যে দলীয় বৈঠক এবং 8 দলের সাথে বৈঠক শেষে তারা একটা এই যে এই প্রস্তাবনা, একদিনে ভোট, সবকিছু মিলে তারা নিন্দা জানিয়েছে। আর পিআর নিয়ে আপনাদের একটা অস্বস্তি রয়ে গেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষরিত যে জুলাই সনদ সেটি না আরেকটির কথা বলা হচ্ছে, ফলে প্রতারণার কথা এসেছিল। সব মিলিয়ে আপনাদের বক্তব্য কি এই জুলাই, এই যে যেটা আজকে যেটা তিনি ভাষণে বললেন, গণভোট, পিআর এবং জুলাই সনদ নিয়ে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সহ আলোচক আমাদের মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, এবং যারা আজকের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে একটা নির্বাচন নিয়ে যে একটা শঙ্কা ছিল, আজকের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে জাতির কাছে একটু পরিষ্কার হয়েছে আমার মনে হয়। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাল্লাহ হবে। এটার একটা মানে ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট। কিন্তু কিছু কিছু ব্যাপারে মানে কিছু কিছু আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা ছিল, কারো কারো দ্বিমত আছে। মনে করেন ধরেন পিআর নিয়ে আমাদের যেমন পয়েন্ট, আমরা বলেছিলাম যে পার্লামেন্টের যে প্রফেশনালি যারা এমপি হবে মেজরিটি, ওইটার অনুযায়ী পিআর নির্ধারণ করা হবে। কিন্তু এখন যেটা বলা হয়েছে সেটা হলো জনগণের ভোটের যে প্রফেশনালিটি সেখানে পিআর করবে। তো যাই হোক, এখানে আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে।
তারপরে জামাতের আপনি যে বলছেন জামাত আজকে আমাদের যে তারা গণভোট আগে চেয়েছিল সেটা নাকচ করে সেম ডেটে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে। এটা একটা ইতিবাচক দিক। আমি মনে করি ওনারা 2 মাসে 3 মাসের ভিতর আরেকটা ভোট বা আরেকটা বাড়তি খরচ আমাদের দেশের এই প্রেক্ষাপটে এটা সম্ভব না, এটাকে মানা যায় না, এটা অযৌক্তিক দাবি। তো সেটা মাননীয় প্রধান উপদেষ্টা নাকচ করে দিয়ে যে আপনার একই ডেটে গণভোট দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটা আমি স্বাগত জানাই। তারপরে তারা যে কর্মসূচি দিচ্ছে এ ব্যাপারে আমার কিছু বক্তব্য হলো এই যে জামাত ইসলাম তাদেরকে একটু দায়িত্বশীল হওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, কারণ তারা সবসময় নেগেটিভ দিকে যায়। আপনি দেখবেন যে 1947 সালে তারা যখন আপনার পাকিস্তানের বিপক্ষে এবং ভারতের পক্ষে ছিল, জি, আবার 1971 সালে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বিপক্ষে ছিল, অর্থাৎ মানে উল্টা, তারা সবসময় উল্টা চলে। আবার ধরেন যখন আবার 86-এ এরশাদের সাথে গিয়ে নির্বাচনে গিয়েছিল, আওয়ামী লীগও শহীদের রক্তের সাথে বেমানি করে নির্বাচনে গিয়েছিল এরশাদের অধীনে, জামাতও গিয়েছিল। তারপরে 91-এ তো আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্ব দেওয়ার কারণে ছাত্র গণঅভ্যুত্থানের পরে 90 সালে বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্বের কারণে উনি কিন্তু প্রধানমন্ত্রী হলেন প্রথম। আপনি দেখবেন 96-এ আবার আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা সেই আবার নেগেটিভ আন্দোলন, জি, বুঝতে পারলেন? তো এখন তারা সবসময় এখন আবার আপনার ফেসিবাদ মুক্ত করেছি আমরা, আমাদের যে আছে চ্যালেঞ্জ হলো নির্বাচন। জনগণ নির্বাচন বোঝে, ম্যাডাম, জনগণ কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কনসার্ন না। যদিও একটা আমাদের একটা সংস্কার, আমরা একটা সুন্দরভাবে যাতে আগামী দেশ চলে, যাতে আমরা ফেসিবাদ না হই, আমরা স্বৈরাচার না হই, এই সমস্ত জায়গায় কিছু আলোচনা ঐক্যমতের ভিত্তিতে আমাদের কিছু করতে হবে। আচ্ছা, দেশটা যাতে সামনের দিকে আমরা ডেমোক্রেটিক ওয়েতে যেতে পারি। নাজিব ভাই, সবচেয়ে বড় কনসার্ন কিন্তু নির্বাচন। এখন নির্বাচনটার জন্য আপনি বানচাল করার জন্য বা বিভিন্ন অজুহাত দিয়ে যদি আপনি কর্মসূচি রাজপথে চলে যান, যমুনা ঘেরাওর কর্মসূচিতে চলে যান, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা তারা লাভবান হবে। ফ্যাসিস্টদেরকে কেন আমরা লাভবান করতে যাই যারা 17টি বছর আমাদের উপর নির্বাচন করেছে? সেটাই, জামাতও তো নির্যাতিত, বিরতির পরে সেই এনসিপি নির্যাতিত, জি, আমরা নির্যাতিত। এখন আমাদের নির্বাচন হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশ করব, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আজকে দেখেন ফ্যাসিবাদীরা রাজপথে চলে আসছে, কত বড় সাহস! তারা আজকে নাশকতা শুরু করছে এই সমস্ত কারণে। এই সমস্ত তারা বললাম যে অনৈক্য যে বিভাজন, যত বিভাজন বাড়বে তত ওই ফ্যাসিবাদরা মাথাচাড়া দিয়ে উঠবে, নাশকতা করবে। তারা বসে আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, তারা টাকা ছিটাচ্ছে। বিরতির পরে সেই কথা শুনতে চাই আপনার কাছ থেকে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিল্ম আমাদের আয়োজন এখন প্রকাশে। আমরা কথা বলছিলাম গণসংসদ নিয়ে। আমাদের সাথে যোগ দিয়েছেন SM সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাইফ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে জুলাই সনদে মানে স্বাক্ষর, সেইটা আপনারা বলছেন যে এটা প্রতারণা। এর আগেও বিএনপিও এরকম বলেছিল যে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছিলেন, সেই সব বিষয় না রেখে সেই সনদ করাটা হয়েছিল তাদের সঙ্গে প্রতারণা। সবাই কিন্তু প্রতারণা বলছেন। এবং এই যে আজকে যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা গণভোট, পিআর এবং অন্যান্য ইস্যুতে, নির্বাচন ইস্যুতে, সব রাজনৈতিক দল বেজার, মানে মুখ তাদের ভালো না, কালো হয়ে গেছে, তারা কষ্ট পাচ্ছে বা অসন্তুষ্ট এরকম। এরই মধ্যে জামাত তাদের বিবৃতি দিয়েছে, আপনাদের বোধহয় বৈঠক চলছে এখন, সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসবে। কিন্তু যে প্রশ্ন আমি করলাম যে আপনারা চাচ্ছিলেন প্রধান উপদেষ্টা সই করা সনদ, এরকম। হ্যাঁ জি, আমরা তো প্রথম থেকেই সেটাই বলছিলাম। মানে প্রধান উপদেষ্টা কি সই করতে পারেন কিনা এটা আপনি মানে সংবিধানের ধারাতে আসলে এটা ফেলা যাবে না। আমরা যেটা বলছি যে গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার যে অভিপ্রায়ের জায়গাটা এবং গণঅভ্যুত্থানকেই মেইন ফাংশনাল বডির জায়গা থেকে লেজিটিমেট করে আমরা এই কথাটি বলছি। এবং যেহেতু এই বর্তমানে যে সরকার, এটাও কিন্তু সংবিধানের কোনো ধারাতে আসলে ওনার এই ফরম্যাটকে ফেলা যাবে না। এবং এটি আসলে গণঅভ্যুত্থানের ফলেই সরকার এসছে। এবং এখানে অনেক বিতর্ক আছে যে আসলে এটা 106-এর অধীনে ওথ করানো হয়েছে আমাদের যে রাষ্ট্রপতি আছেন তার অধীনে। তো এই বিতর্কগুলো থাকার পরও আমরা মনে করি যে
কিছু জায়গায় আসলে আমরা যেই বিপ্লবী চেতনার জায়গা, যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের সুযোগ ছিল এবং এটিকে লেজিটিমেসি দেওয়ারও একটা সুযোগ ছিল এই জুলাই সনদের মাধ্যমে, যেটা পরবর্তী যেই সংসদ হবে সেখানে যেই আমরা বলছি যে দুইটি কার্যকরী বডি হিসেবে যে ফাংশনাল তারা হবে, একটি হচ্ছে আইনসভার হিসেবে কাজ করবে এবং সাংসদ হিসেবে। তো সেই জায়গা থেকে সেটা সুযোগ ছিল, কিন্তু আমরা দেখলাম যে আজকে এটি প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, যেটা রাষ্ট্রপতি চুপ্পুর অধীনেই স্বাক্ষরিত হচ্ছে। তো সেই জায়গাটাতে আমরাও কিছুটা হতাশ। তবে অফিসিয়ালি আমাদের এই বিষয়ে এখনো বৈঠক চলছে, আমরা অফিসিয়াল স্টেটমেন্টটা হয়তো আজকে বা আগামীকালকে আপনাদেরকে জানাতে পারবো। তুষার ভাই, আপনি একটু বলেন যে মানে এই সিগনেচার নিয়ে বেশ কথা হচ্ছিল অনেকদিন ধরেই। এনসিপির দাবি ছিল যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনিই স্বাক্ষর করবেন গেজেট বাস্তবায়নের ক্ষেত্রে। সে জায়গায় এখন রাষ্ট্রপতির সিগনেচার নেওয়া হচ্ছে, মানে এটা আইনগত দিক তো আছেই, তারপরে সাহেব যেটা বললো যে বিপ্লব বা গণ অভ্যুত্থান, সেই জায়গাটা থেকে কিছু করা যেত কি? সেই জায়গা থেকে যদি কিছু করা যায় তাহলে যে কোনো কিছু করা যেত। আসিফ নজরুল ভাই সাইন করে দিলে হইতো, কারণ এটা তো যে কেউ সাইন করতে পারে। তাহলে ব্যাপারটা আসলে সেইটা না। ব্যাপারটা হচ্ছে এমনভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে যাতে আগামী সংসদ এই বিষয়গুলিকে সম্পূর্ণ বৈধতা দিতে পারে। এখন যেহেতু দেশে অন্যান্য আরও এরকম আদেশ কিন্তু জারি হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে, এই সরকারই করেছেন, তাই হঠাৎ একটা আদেশ তো আর প্রধান উপদেষ্টা সই করতে পারেন না। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে এই অধ্যাদেশগুলির বৈধতা হচ্ছে পরবর্তী সংসদ নির্বাচিত হয়ে তারা র্যাটিফাই না করা পর্যন্ত, এবং তারা যদি এটাকে অবৈধ বলে দেন তাহলে কিন্তু এটা এখনো অবৈধ হয়ে যাবে। তাই এই বৈধতার প্রশ্নে রাষ্ট্রপতি সই করলেই কেবলমাত্র এই পরবর্তী নির্বাচন পর্যন্ত এই আদেশটা বৈধ হয়। এই জন্য এই বৈধতা দেওয়ার কারণেই রাষ্ট্রপতি সই করেছেন, অন্য কোনো কারণ নাই। আর কে কাকে নিয়োগ করলো এটা আসলে কেন আসা যায় না? সাংবিধানিকভাবে আওয়ামী লীগ তাদেরকে যখন নিয়োগ করেছিল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে করেছে, মানে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি করে। তো যেহেতু তাদের ব্রুট মেজরিটি, তারা সংসদ সবই তাদের লোকজন ছিল, তো তারাই তো ভোট দিবে। কিন্তু ভোট দিলেও আইনগতভাবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে কোনো দলের সদস্য উনি থাকতে পারেন না এবং দলীয় ব্যক্তি হইতেও পারেন না। অতএব আমাদেরকে এই হিসাবে ধরে নিতে হবে যে উনি দলীয় ছিলেন না, নিয়োগ যদিও দলই দিয়ে থাকে। এর আগেও যত রাষ্ট্রপতি, শাহাবুদ্দিন সাহেবের পরে যারা রাষ্ট্রপতি হয়েছেন, প্রত্যেকেই কোনো না কোনো দল থেকেই নিযুক্ত ছিলেন। আমার কাছে সবসময় মনে হয় যে আবেগজনিত জায়গা থেকে না দেখে বরং যত দ্রুত সম্ভব জুলাই সনদের বৈধতার প্রশ্নে সকল ধরনের অবৈধ জায়গা থেকে দূরে থাকাটাই ভালো, তাতে জুলাই সনদ বেশি নিরাপদ থাকে। আর এই যে আদেশটি স্বাক্ষরিত হয়েছে, এই আদেশের ভেতরে বা এই যে 4টি প্রশ্নে গণভোট হবে, এই বিষয়ে আসলে কোনো আপত্তি জানানোর মতো জায়গা অন্তত এনসিপির নাই। এই জন্য যে এই জুলাই সনদের মূল জায়গাগুলিতে তো এনসিপিরই মতামত মূলত এসেছে, এবং এইখানেও যে 4টি প্রশ্ন এসেছে সেই 4টি প্রশ্ন তো মূলত জুলাই সনদকে ঘিরেই করা হয়েছে। যে জায়গাতে সমস্যা সেটি হচ্ছে, আমি যদি একজন সাধারণ ভোটার হই, আমি প্রথমে গিয়ে দ্বন্দ্বে পড়বো যে আমার হয়তো 3টার সাথে আমার মিলে যায়, একটাতে মিলে না, কিন্তু তারপরেও আমাকে হ্যাঁ দিতে হবে। তার মানে আমাকে বাধ্য করা হচ্ছে, যদি 3টাও ভালো লাগে তাও হ্যাঁ দিতে হবে, 2টাও ভালো লাগলে হ্যাঁ দিতে হবে, একটা ভালো লাগলেও হ্যাঁ দিতে হবে, না দিলে আমার ভালো লাগাটা শুদ্ধ বাদ হয়ে যাবে। আর একটার মধ্যে যে 30টা আছে, সেইখানে ওই 30টার মধ্যে ধরেন আমার 15টা ভালো লাগে অথবা 15টা ভালো লাগে না, তাহলেও আমাকে হ্যাঁ দিতে হবে। তার মানে ভোটারকে আসলে বাধ্য করা হচ্ছে। মূলত এখানে রাজনৈতিক দলগুলি জুলাই সনদ মানতে যতটা না বাধ্য হচ্ছেন, ভোটারকে বাধ্য করা হচ্ছে যে তোমার যদি একটুও ভালো লাগে। তাহলে যে উদ্দেশ্যে গণভোট, সেটা কি ব্যাহত হলো না? উদ্দেশ্য ছিল জুলাই সনদকে আইনি বৈধতা প্রদান করা, এবং শুধু তাই নয়, এই গত সময়ে সরকার যেভাবে পরিচালিত হয়েছে পুরো বিষয়কে বৈধতা দেওয়া, এবং সংবিধানের যে সংস্কার এবং সংশোধনের প্রস্তাবগুলি আছে সেগুলি যাতে হয় সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করার জন্য মূলত আমার কাছে মনে হয় যে সঠিকভাবে একটি নির্বাচন আয়োজন করে, নির্বাচন যেহেতু জুলাই সনদের পক্ষের লোকেরাই করছেন, তাহলে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারতাম। আরেকটা জিনিস এখানে রয়েছে, আপনি দেখবেন যে এইখানে নোট অফ ডিসেন্ট আছে, এমন বিষয়কেও প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যান্য অনেক জায়গাতে নোট অফ ডিসেন্ট আছে, সেটাকে প্রশ্নে না দিয়ে বলা হয়েছে বাকি বিষয়গুলি দলগুলি তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করবে বা তাদের মতামত অনুযায়ী। তার মানে জুলাই সনদকেও অর্ধেক রাখা হলো জনগণের ইচ্ছার উপরে, আর অর্ধেক দিয়ে দেওয়া হলো দলের ইচ্ছার উপরে।
দলের ইচ্ছার উপরে দিতে গেলে কিন্তু ওই প্রশ্ন জনগণের ভোট না দিলেও চলে, কারণ ওগুলা জনগণ ভোট দেওয়ার পরেও কিন্তু জনগণ ভোট দিচ্ছে, দল তার ইচ্ছা মতো করবে। তো দল তার ইচ্ছা মতো করলে আবার জনগণের বাধ্যতা কি হলো? বাধ্যতা হলো না কিন্তু ওইখানে, কিন্তু ওই 30টা আর কয়েকটা বাদ দিলে বাকি যেগুলি সেগুলি দলের ইচ্ছায় হবে। জি, নাজিমউদ্দিন আলম, আপনি একটু বলবেন। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন আজকে, সেটা হচ্ছে যে মানে নির্বাচনের পর ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে আপনারা একটা জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন করবেন। এটাও পুরনো কথা, তারপর নতুন করে তিনি আবার বলেছেন। বিষয়টা হচ্ছে ধরেন আপনারা নির্বাচনের পর আপনারা ধরেন জিতলেন, সবাইকে নিয়ে একটা সরকার গঠন করবেন, তাহলে কি এটা কি হইলো? মানে সব এনসিপিকে নেবেন, অন্য দলকে নেবেন, এটা কি নিজেদের ক্ষমতাকে মানে পাকাপোক্ত করার জন্য, যাতে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, এই জন্য, নাকি আসলে অন্য কোনো কারণ? এটা হলো বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, অতীতে বারবার ক্ষমতা এসেছে এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এবং ছাত্র গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই আগস্টে যে আন্দোলন হলো তার মাধ্যমে আপনার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জি, এখন যারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রথমেই বলেছেন, তিনি বলেছেন যে আমি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তার যে উদার মনোভাব এবং আমাদের সংস্কারের বিষয়গুলো 31 দফা, সেটাও আমাদের সমমনা দল আছে তাদের সাথে আলোচনা করে আমরা দেশ ও জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সেই 31 দফা আমরা কিন্তু পয়েন্ট আউট করেছি, সেগুলো আমরা ক্যাম্পেইন করছি। আচ্ছা, সেটা তো আছেই, আমরা সবাইকে চাচ্ছি যে সবাইকে অ্যাকোমোডেট করতে চাচ্ছি। এটা হলো বিএনপির উদারতা। বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। এগুলি আপনার চিন্তা ভাবনা করতে হবে, আমাদের যে উদারতা এটা চিন্তা করতে হবে। আর আমরা চাচ্ছি যে এনসিপি তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, জামাত ইসলাম তারাও নির্যাতিত ছিল, তারাও আন্দোলন করেছে। তাহলে বিরোধী দল কারা হবে? সুতরাং বিরোধী দল আমাদের সবার সাথে আলোচনা করে, যদি বিরোধী দল যদি তারা মনে করেন জামাত ইসলাম যদি তারা আলাদাভাবে ইলেকশন করে, তারা তো অলরেডি 300 আসন দিয়েছে, আচ্ছা ঠিক আছে, তারা ইলেকশন করবে। আর এছাড়া যদি আমাদের সাথে আরও যারা ফ্যাসিবাদ বিরোধী আছে আন্দোলনের শক্তি, মনে করেন আমাদের সাথে অনেকের সাথে ঐক্য হতে পারে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন রকমের জোটগতভাবে যারা যারা আন্দোলনে ছিল, তারা কিন্তু আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। ছোট করে একটু বলবেন, ঠাকুরগাঁও মির্জা ফখরুল গত পরশুদিন সম্ভবত বলেছেন যে আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসামূলক রাজনীতি করব না, তাদের বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো তারা তুলে নেবে, বা এরকম মামলা আওয়ামী লীগের, হ্যাঁ, উনি যেটা বলেছেন, মাননীয় মহাসচিব যে কথা বলেছেন, এটা একটা ইউনিয়নে সেখানে যখন ক্যাম্পেইন করতে গেল, সেখানে কিছু নিরীহ, মানে হয়তো তারা মনে করতেছে, তারা বলছে যে আমাদের কিছু, আমরা নিরীহ, আমরা সন্ত্রাসী কার্যকলাপ করি নাই, আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তখন বলছে যে আপনারা যদি নিরীহ হন, কথাটা এইভাবে বলছে যে যারা নিরীহ আমরা তাদেরকে আমরা মামলায় রাখবো, মামলা থাকবে না, তাদের বিরুদ্ধে মামলা থাকবে না। এখন এটাকে ক্যাম্পেইন করা হচ্ছে যে হোল বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলা তুলে নেওয়া হবে, এই ধরনের ক্যাম্পেইন। নো, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা যেগুলো জেনুইন মামলা, আচ্ছা, যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে শেখ হাসিনা সহ সবচেয়ে বড় মানে মাফিয়া সরকার প্রধান এবং তার যে লাইসপেন্সার আছে, তার মন্ত্রিপরিষদ এবং তাদের সাথে যারা যারা সহযোগী আছে, এদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা হবে এবং সেই ব্যবস্থার জন্যই 17 তারিখ একটা রায় হওয়ার কথা। এই রায়টাকে কেন্দ্র করে দেখেন আজকে অ্যানার্কি সৃষ্টি করছে, মব জাস্টিস, মব ভায়োলেন্স শুরু করছে এবং এখানে আবার জামাত প্রোগ্রাম দিয়ে দিছে। এই যে আমরা নিজেরা যদি ফ্যাসিবাদ বিরোধী, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা যদি এভাবে রাজপথে হুমকার মারি, আমরা যদি ঘেরাও করি, যমুনা ভবন ঘেরাও করতে যাই, এটা তো ঠিক না। তখন তারা চান্সটা নেয়। ধন্যবাদ। আমরা এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের খুব সচেতনভাবে এগোতে হবে। জি, ধন্যবাদ। তাহলে যাতে করে ওরা সুযোগ না পায়। আচ্ছা, বিরতির পরে আসতেছে। আমরা আওয়ামী লীগের আমরা কোনোভাবেই ছাড় দিব না। জি, দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম গণসংসদ, আবারও যেতে চাই আমি সাইফ মুস্তাফিজ আপনার কাছে। সেটি হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির একটি ডায়ালগ, একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম সবখানে বেশ কিন্তু সয়লাভ, সবাই এটা পড়েছে, জেনেছে, আপনিও হয়তো জেনেছেন।
তিনি এভাবে লিখেছেন যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের কাছে বিক্রি করে দিও না, নাসিরুদ্দিন পাটোয়ারি এমন বক্তব্য। মানে ঠিক কাকে মিন করলেন বা আপনি কিছু জানেন কিনা, যেহেতু নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে নেই, আমি আপনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম উনি কিছু নির্দিষ্ট দলের একক কিছু নেতা আছে এরকম কয়েকজনের ক্ষেত্রে আর কি বুঝিয়েছেন। পার্টিকুলার নাম আমি মেনশন করছি না, বাট কিছু দল যারা আসলে দলটা গঠন করেছে এই জাস্ট একটা সিট বা নেগোসিয়েশন করে রাজনীতি করার জন্য, তাদের ক্ষেত্রে বুঝিয়েছে। আচ্ছা, এটা তাহলে একটু বলেন যে নির্বাচন নিয়ে মানে এখনো আজকের বক্তব্যের পরও, প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও অনেকটা খোলাসা হয়ে গেছে, তারপরে আপনি একেবারে গণমানুষ, আপনি চুল কাটতে যাবেন, দেখবেন সেলুনের যিনি চুল কাটাচ্ছে সেও একটা মন্তব্য করছে নির্বাচন নিয়ে। চায়ের দোকানে যাবেন, মুদি দোকানদার যাবেন, বলে যে নির্বাচন কি আর হবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। মানে এই ধরনের সংশয় এখনো কেন? এখনো কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই চিন্তার জায়গাটা বা যেই একসাথে ঐক্যমত্য হওয়ার জায়গাগুলো ছিল সেগুলো যেহেতু আমরা হতে পারছি না, সেই জন্যই কিন্তু সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। এখানে আজকে প্রফেসর ইউনূসের অনেক কিছুতে আমরা সন্তুষ্ট না, কিন্তু দিন শেষে যদি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকতো রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওনার এই ডিসিশনগুলোর প্রতিও কিন্তু আমাদের আসতে হতো না। সো আমাদের মধ্যে ওই ঐক্যমতটা নাই। আমরা যে যার জায়গা থেকে কে কতটুকু লাভবান হতে পারবো সেই জায়গায় যখন চিন্তা করছি, তো সেখান থেকে আসলে আলটিমেটলি এই জায়গাটা আসছে। আর আমি ভাইয়ের একটা কথার অ্যাড্রেস করতে চাই, আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন, তো উনি বললেন যে বিএনপির উদারতা, যে বিএনপি আসলে এইভাবে সব দলকে অ্যাকোমোডেট করতে চায়, জাতীয় সরকার করতে চায়। তো আমি এটা তার সাথে দ্বিমত করতে চাই, এবং আমি বলতে চাই যে যদি আসলে এরকমই ইচ্ছা পোষণ করতেন তাহলে অভ্যুত্থানের পরে, মানে এখন যত রকম ক্রাইসিস তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হতো না। সে সময় কিন্তু তারেক রহমান সাহেবের সাথে আলোচনা হয়েছে বা আরও কিছু স্টেক হোল্ডার যারা ছিলেন তাদের সাথে কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে এই গভর্নমেন্টের কিভাবে গঠন হবে বা তার পরবর্তী ধাপগুলো কিন্তু পরিকল্পনা করা হয়েছে। সে সময় কিন্তু সে সময়ের যে রাজনৈতিক দলগুলো ছিল বা কিছু স্টেক হোল্ডারকে নিয়ে কিন্তু একটা মানে জাতীয় সরকারের প্রস্তাব তাদের কাছে ছিল, কিন্তু তারা বলেছে যে তারা উইদিন 3 মান্থ একটা ইলেকশন করতে চায়, এবং ইলেকশন করে তারা যেভাবে আর কি তারা পাওয়ারটা প্র্যাকটিস করতে যাচ্ছিল সেটা আসলে তাদের মেইন এজেন্ডা ছিল। তো সেই জায়গা থেকে সেটা ক্লিয়ার তাদের ভিশন যে সেটা তারা চায় না। এবং এখন যে তাদের সব দলকে নিতে চাওয়ার ব্যাপার, সেটা আমার কাছে মনে হয় যে তাদের একরকম একনায়কতন্ত্র শাসন তারা কায়েম করতে চায়। এখানে আর কোনো দ্বিমত থাকবে না। এখন ধরেন আমাকে যদি সে কিছু সিটের বিনিময়ে অফার করে নিতে চায়, সেক্ষেত্রে তো আমি আর ধরেন এতদিন ধরে বিএনপি নিয়ে এত সমালোচনা করছি, চাঁদাবাজির কথা বলছি, টেন্ডারবাজির কথা বলছি, তখন তো আমি সে কথা বলতে পারবো না। আমি আরেকটা ফরম্যাটে জাতীয় পার্টির মতো করে আমার জিএম কাদের মতো হতে চাচ্ছেন না। নাজিমুদ্দিন আলম, আপনি বলেন যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এনসিপি আসলে আপনাদের সাথে যেতে চায় না, এটা পরিষ্কার বোঝা গেছে। আমরা জামাত জাতীয় পার্টি হতেও চায় না। না, সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আসলে জিনিসটা হলো কি, আপনার যে রাজনীতিটা তো আপনার যে জুলাই সনদ এটা স্বাক্ষর হয়েছে, তারপর এটা বাস্তবায়নের জন্য সেটাও একটা প্রক্রিয়া, গণভোট হচ্ছে। তো এখানে একনায়কতন্ত্র হওয়ার কোনো সুযোগ তো নাই। আমরা তো সবাই পার্লামেন্টে বসবো, জনগণ দেখবে। একনায়কতন্ত্র হলে এবং ফেসিবাদ হলে তার পরিণতি কি সেটা সবাই জানে। সুতরাং এখানে কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ওটার সাথে কিন্তু বিএনপিকে মেলানো যাবে না। বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস না। আচ্ছা, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি সংস্কারক, সবচেয়ে বড় সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসছে, বাক ব্যক্তির স্বাধীনতা নিয়ে আসছে, জাতীয় প্রেস ক্লাব জিয়াউর রহমানের দেওয়া। সুতরাং আর আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, সকল পত্রিকা ব্যান করে দিয়ে শুধুমাত্র তাদের পার্টির তাদের নিজস্ব অনুগত পত্রিকা ছিল। এখন যেহেতু আমরা জুলাই সনদ স্বাক্ষর আমরা সবাই মিলে করেছি, এখানে জাতীয়ভাবে সকলে মিলে ফ্যাসিবাদ বিরোধী যারা ছিলাম আমরা সকলে কিন্তু আমরা দেশটাকে সামনের দিকে এনে যেত। আবার যদি আন্দোলন, হরতাল, অবরোধ এগুলি দেশের মানুষ দেখতে চায় না। দেশের মানুষ চায় একটা এস্টাবলিশড গভর্নমেন্ট এবং জবাবদিহিমূলক সরকার, জনগণের সরকার। জনগণের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। জনগণ ভোট প্রয়োগ করবে। তারা যদি ঠিকমতো রাষ্ট্র পরিচালনা করতে না পারে, জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের সব স্বাক্ষর হয়েছে, সবার এগ্রিমেন্ট হয়েছে, সেই অনুযায়ী যদি আমরা না চলি তখন আস্থা করে নিক্ষিপ্ত হব। এখানে একদলীয় শাসন ব্যবস্থা করার কোনো সুযোগ নেই। এটা ভুল বোঝার কোনো কারণ। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। তার আগে তুষার ভাইকে বিরতির আগে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একদম ভিন্ন প্রসঙ্গ, আজকে টপিকের সাথে যায় না। সেটা হচ্ছে জামায়াত ইসলামের আমির একটা কথা বলেছেন যে নারীরা সব সময় যদি ঘরে থাকে তাহলে তাদের সম্মানিত করা হবে। এর আগে তিনি বলেছিলেন যে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে।
গতকালকে তারেক রহমান এই উত্তর দিয়েছেন যে এই যে কর্মঘণ্টা কমিয়ে আনা বা ঘরে থাকার বিষয় আসলে নারীদের কি যারা চাকরি দেয়, চাকরির যারা মালিক দেয়, তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে কিনা এমন একটি প্রশ্ন তিনি করেছেন। বিরতির পরে আপনি একটু বলবেন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম গণসংসদ নিয়ে। আবার যেতে চাই আব্দুল তুষার, আপনাকে বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে জামায়াতের আমিরের যে বক্তব্য, নারীরা ঘরে থাকলে তাদেরকে তারা সম্মানিত করবে, এর আগে তিনি কর্মঘণ্টা কমানোর কথা বলেছিলেন। তারেক রহমান জবাব দিয়েছেন যে তাহলে কি নারীদের চাকরি দিতে চায় না মালিকদের নিরুৎসাহিত করা হচ্ছে কিনা, নাকি এটা ভোটের কৌশল? এটা আসলে তাদের দলীয় নীতি, কারণ তারা মনেই করেন যে নারীদের স্থান ঘরে, নারীরা কাভার থাকবেন, নারীরা ঘরে থাকবেন, নারীদের সঙ্গে কারো দেখা হবে না, নারীরা অসূর্যম পশ্চা হবেন, মানে সূর্যালোকে যাবেন কি যাবেন না সেটাও কেউ ডিসাইড করে দিবে। এবং তারা বলেছেন পুরুষরা যেন তাদেরকে রানী করে। তারা ভুলে গিয়েছেন যে সুলতানা রাজিয়া ইলতুৎমিশের মেয়ে ছিলেন, নিজেই রানী হয়েছিলেন। যে নারী রানী হতে চায় সে তার নিজের যোগ্যতায় রানী হতে পারে, কাউকে তার রানী বানাইতে হয় না। কিন্তু এখানে একটা বিষয় আছে, চিড়িয়াখানায় যে হরিণ থাকে সে কি বনের হরিণের চেয়ে কম সুন্দর? বরং বেশি সুন্দর, নিয়মিত খাওয়া পায়, ভালো থাকে। কিন্তু চিড়িয়াখানার হরিণ দেখতে কি আমরা আসলে বেশি পছন্দ করি নাকি সুন্দরবনের হরিণ? সুন্দরবন হরিণ দেখার জন্য নারীকে ওরকম মুক্তি দিতে হবে, নারী মুক্ত থাকবে, সে সিদ্ধান্ত নিবে তার জীবন কেমন হবে এবং হবে না। নারী যেমন বলে দিতে পারে না আমি কেমন হব, আমারও বলার অধিকার নেই উনি কেমন হবে। মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, এটা হচ্ছে আমার মন্তব্য। এবং এটা যদি দলীয় কারণেই বলুক, ধর্মীয় কারণে বলুক, ভোট পাওয়ার জন্যই বলুক, বিষয়টা বাস্তবসম্মত না। এই কারণে যে বাংলাদেশে অধিকাংশ নারী কাজ করেন এবং সেই কাজ তারা কিন্তু ধান কুটা থেকে শুরু করে, ধান বাছা থেকে শুরু করে, এমনকি যে ধান শুকানো থেকে শুরু করে এমন কোনো কাজ নাই তারা করেন না। আমাদের অর্থনীতিতে নারীর বিরাট অবদান। এই যে মাটি কাটা হয়, সেই মাটি বহন করেন নারীরা, পাথর ভাঙেন নারীরা, অনেক কাজ করেন তারা শারীরিক পরিশ্রমের। ফলে এটা বললে তো হবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর হবে নার্সগুলি মনে করেন, আমাদের যত নার্স অধিকাংশই নারী, ওনারা 5 ঘন্টা কাজ করে চলে যাবেন, তারপর ওইখানে কি করবেন ডাক্তার সাহেব? উনি নিজেই নার্সিং করবেন। ফলে এইগুলো ভুল প্রশ্ন এবং ভুল উত্তর, এটার কোনো দরকার নাই। আর বাকি কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন। না, বাকি প্রশ্ন নেই। আর শেষ প্রশ্নটা আমি বলে দিই একটু, এই যে ঘটনা ঘটছে, 2টা প্রশ্নেই গণভোট হয়ে যেতে পারতো। আচ্ছা, একটা হচ্ছে আপনি কি সরাসরি ভোটের অনুপাতে 100 আসন বিশিষ্ট উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ সমর্থন করেন? হ্যাঁ না। হ্যাঁ না। আর দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের দলগুলি স্বাক্ষর করেছে, এই দলগুলি তাদের নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে বাকি সকল যে বিষয় রয়েছে সেগুলি বাস্তবায়ন করার দায়িত্ব পেতে পারে এবং তারা বাধ্য? হ্যাঁ না। 2টা শেষ, তারপর সংসদে চলে যাবে, ওই দলগুলি বাধ্য। এখানে দেখবেন বাধ্যের প্রশ্ন আছে, আবার 30টা আরেকজনকে দেওয়া হয়েছে, মানে বলা হয়েছে 30টা প্রশ্ন বাদে বাকিগুলা তারা ইচ্ছা মতো তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী। এক জায়গায় বাধ্যতা আছে, আরেক জায়গায় আছে হচ্ছে এই 30টি বাদে বাকিগুলি ইচ্ছা মতো করতে পারবে। ফলে এই যে এত বিরাট প্রশ্ন সম্বলিত গণভোট, এটা আসলে একটু জটিল। এটা একটা গণভোট না বলে এটাকে একটা জটিল ভোট বলা যেতে পারে। জটিল ভোট। আচ্ছা সাইফ, আপনি একটু বলবেন যে এই যে আওয়ামী লীগ লকডাউন ডেকে মাঠে নাই, হ্যাঁ মাঠে নাই, তারা মাঠে নাই কেন? তারা লকডাউন ডাকলো কেন? আপনারা আবার বলছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট এই আওয়ামী লীগের ব্যাপারে। দেখেন, আওয়ামী লীগ তো এই কাজগুলো তো বিভিন্ন সময় করে আসছে। মুক্তিযুদ্ধের সময় তো তাদের এরকম একটা অবস্থান ছিল, তারা এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিচ্ছে কিন্তু সব ভারতে পালাই ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ করছে আসলে আপামর বাংলার জনতা। এরকম ভাবে তারা চেষ্টা করে যে ওদের যে তৃণমূলে কিছু লোকজন রেখে গেছে তাদেরকে বিপদে ফেলে তাদের স্বার্থ আবার হাসিল করা যায় কিনা। তো এই ক্ষেত্রে তারা মিজারেবলি মানে ফেল করছে এবং ঐতিহাসিকভাবে তাদের যে আর কোনো ফেরার কোনো সুযোগ নেই সেটাও প্রকৃতপক্ষে ক্লিয়ার। আমি ভাইয়ের একটা কথা অ্যাড্রেস করতে চাই যে উনি বলল যে তারেক রহমান সাহেবের সংস্কারের চিন্তা বা আমার নেতা আপনার নেতা, তা আমি যার সাথে সম্পূর্ণ দ্বিমত করি। বিশেষ করে গতকালকের তার যে ইন্টারভিউ আমরা একটা দেখলাম, মানে তার কথাবার্তা যেটা শুনলাম, তিনি হচ্ছে যে জুলাই সনদ বা আমাদের যে সংস্কার বা গণভোট এই বিষয়ে যেরকম করে সে তথাকথিত বা যেভাবে সে অ্যাড্রেসগুলো করছে এবং তার জায়গাটা ক্লিয়ার যে সে আসলে এই বিষয়গুলোতে খুব বেশি সিরিয়াস না। রেদার সে হচ্ছে মানে আলুর উৎপাদন কিভাবে বাড়ানো যায়, সেখানে চাষে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেকারত্ব কিভাবে দূর করা যায়,
এই বিষয়গুলোর সাথে একসাথে মিলাচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটার সাথে আপনি সংস্কার বা সিস্টেমেটিক পরিবর্তনের সাথে তো মিলাতে পারেন না। এরকম কথা তো আওয়ামী লীগ সরকারও তো বিগত সময় বলে আসছে যে আমাদের সারাদিন বাতাবি লেবুর বাম্পার ফলন দেখাইছে, কিন্তু আলটিমেটলি আমাদের সিস্টেমের পরিবর্তন তারা করছে, করে নাই। তো সেই জায়গা থেকে তারেক রহমান সাহেবের প্রতি আমাদেরও অনেক আস্থা ছিল। তিনি একটা আসলে পরিবর্তনের সুর নিয়ে বাংলাদেশে আসছেন, কিন্তু কালকে তাকে এভাবে দেখার পর আমরা আসলে খুবই হতাশ এবং আমরা আসলে মানে টেনশন আছে যে আসলে তিনি এসে কি পরিবর্তনটা করবে। এর থেকে তার যে চিন্তা খরচের জায়গাগুলো, আমার মনে হয় সেটা জাতীয় নির্বাচন বন্ধ করেও সে টাকা যেটা বাঁচবে বা গণভোটের টাকা, সে টাকাতে তারা আসলে এই মানুষগুলোর ক্ষতি কমাতে পারে। নাজিমুদ্দিন আলম, হ্যাঁ, আপনাকে শেষ প্রশ্ন সেটি হচ্ছে যেটা বললো সাহেব যে তারেক রহমানের প্রতি যে আস্থা বিশ্বাস ছিল সেই জায়গাটা এমন চিড় ধরেছে তার এই বক্তব্যে, এটা সাহেব বললো যে তারেক সাহেব যে কথাটা বলেছেন, আমাদের দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এদেশের নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্ট হচ্ছে, এবং সে ওটা বোঝাতে চাচ্ছে যে ওই যে আগে যে একটা ভোট চায় জামাত ইসলাম, গণভোটটা আগে 3 মাস আগে, হ্যাঁ, জাতীয় নির্বাচনের পূর্বে চায়, এখানে 3000 কোটি টাকা লাগবে, আবার জাতীয় নির্বাচনে 3000 কোটি টাকা লাগবে। সেখানে ওই জিনিসটা যাতে সেম ডেটে হয়, আগে যাতে না হয় 3000 কোটি টাকার ওই জিনিসটা সে চিন্তা করছে যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ওই বাজেটটা যদি সেখানে রাদার যদি কোল্ড স্টোরেজ বা হিমাগারগুলা বা আলুর সিন্ডিকেটগুলা কারা নিয়ন্ত্রণ করছে সেটা যদি উনি বলতেন, আমার মনে হয় এটা আর এই জিনিসটা আপনি বলুন। এই জিনিসটা সে অ্যাড্রেস করছে যে এটা কিন্তু সে মানে সাহেব জিনিসটা বুঝতে ভুল করছে। এখানে ওই যে 3000 কোটি টাকা, হ্যাঁ, অতিরিক্ত বাড়তি খরচ, এটা প্রয়োজন নাই। যাই হোক, এটা সমাধান দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার, এটা সমাধান দিয়েছেন। এটা নিয়ে এখন সেম ডেটে আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। আর নেক্সট কোশ্চেন কি? নির্বাচনটা একটু বলে, শেষ প্রশ্ন ছোট করে। নির্বাচনে আসলে আপনারা যেভাবে যাচ্ছেন, নির্বাচন মনে হচ্ছে যে ডামাডোলে, বিএনপি এরই মধ্যে যদি মনোনয়ন ঘোষণা দিয়েছে, নির্বাচনের উৎসব পরিবেশে যাচ্ছে, সেই জায়গায় আপনার মনে হচ্ছে যে বিএনপি কি আসলে তরুণ যারা, এনসিপি যেমন তরুণ একটা দল, এইবার কি মনোনয়নে বিএনপি তরুণদেরকে একটু অবহেলা করলো কিনা? শেষ এক মিনিট। নির্বাচনে আমি যেটা বলতে চাই যে নির্বাচনের আস্তে আস্তে আমেজ, একটা পরিবেশ চলে আসবে। আজকে যেই ঘোষণাটা আসছে, আমি মনে করি যে অনেকটা সংখ্যা দূর হবে, এবং জামাত ইসলাম তো অনেক আগেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তারা যেই প্রোগ্রাম থ্রো করতেছে, এগুলি আমার মনে হয় তাদের একটা বার্গেনিং। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে যেহেতু তারা নির্বাচন অনেক আগে থেকে তারা, আর আমাদেরও মানে জামাতের এই যে আন্দোলন কি বার্গেনিং কে বলছেন আপনি? এটা আমার মনে হচ্ছে একটা বার্গেনিং। আলটিমেটলি তাদেরকে সবাই নির্বাচনের দিকে আসতে হবে, কারণ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। ধন্যবাদ। তা নাহলে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টকে যারা টিকিয়ে রেখেছেন, যাদের ডিজাইন এবং ইল মোটিভ রয়েছে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র, ধন্যবাদ জানাচ্ছি, তারা লাভবান হবে। আচ্ছা, এক লাইন। 3000 কোটি টাকা যে বাঁচবে, বাংলাদেশে যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, তারা 3100 কোটি টাকা পেলে এই যে অসংখ্য পেনশন পাওয়া লোক, তারপরে চাকরি শেষ হয়েছে এমন লোক, অনেক অসুস্থ মানুষ যারা এই টাকাটা রেখে এনবিএফআই থেকে উপকৃত হতো, মাত্র 3100 কোটি টাকা তাদেরকে দিলে এনবিএফআই গুলি উদ্ধার পেয়ে যায়। ফলে এই জন্যই 3000 কোটি টাকা খরচ না করাটাই ঠিক। আমি মনে করি তারেক রহমান এই কথাটা ঠিক বলেছেন। জি, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।